আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আসন্ন নির্বাচন, তার আগে ঘটে যাচ্ছে নানা সব ঘটনা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভীষণভাবে দিনে দিনে অবনতি হচ্ছে। গতকালকে আম, আহ, পার্বত্য চট্টগ্রামের একটা জায়গায় একজন মানে সন্ত্রাসীদেরকে ধরতে গিয়ে একজন র্যাব কর্মকর্তা নিহত হন। তিনজন জিম্মি হয়ে যান। আমি এখন পর্যন্ত জানা মতে যে ওনারা উদ্ধার হয়েছেন কিনা এটা জানি না। সবকিছু মিলিয়ে এবং এদিক দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক দিনে দিনে খারাপই হচ্ছে। আহ, এবং এইটার প্রভাব পড়েছে আমাদের ক্রিকেট অঙ্গনেও। তো সবকিছু মিলিয়ে আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের পরম বন্ধু সুবীর ভৌমিক। দাদা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ। বলো। আহ, দাদা, এই যে আমি বলছিলাম যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভীষণভাবে খারাপ, এর মধ্যে একটা নির্বাচন, আবার নির্বাচনের ভিতরে আবার আরেকটা ভোট, সেটা হচ্ছে গণভোট, হ্যাঁ না ভোট। ভোটের ক্যাটাগরিগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি, একাত্তরে একটা স্বাধীনতা অর্জিত হলো, সেখানে একটা সংবিধান আছে আমাদের, কিন্তু এই যে গণভোটের পায়তারা তারা করছে, তাতে করে তো এই সংবিধানটাই বাতিল করে দেওয়ার চেষ্টা করছে। আপনার কি মনে হয় নির্বাচনটা হবে বা বাঙালি জাতি হতে দিবে? বাঙালি জাতি এটা কি করে রুখবে সেটা তো এখনো পরিষ্কার না, তবে নির্বাচনটা হলে যে বাংলাদেশের সর্বনাশ হবে এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কারণ এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা তো শুধু নির্বাচন না, এটার সাথে একটা গণভোটকে জুড়ে দেওয়া হয়েছে। যেই গণভোটের কোনো প্রভিশন বাংলাদেশের সংবিধানে নেই। নেই। আর এই নির্বাচন যারা অনুষ্ঠিত করছে, যেই অথরিটি, ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টেরও কোনো প্রভিশন বাংলাদেশ কনস্টিটিউশন নেই। আমি এই একটা কথা সেদিন এক সাহেবকে বলছিলাম যে ইউনুস ইজ ইউজিং দ্য কনস্টিটিউশন টু ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশন। উনি এই সংবিধানের নামে, নির্বাচনের নামে এর মধ্যে গণভোট এনে একটা জগা খিচুড়ি পাকায় এমন একটা অবস্থা করতেছে যে এখানে যদি ওনার আসল টার্গেট, এবং উনি নিজেও মাঠে নামছেন, উনি কিন্তু আর নিরপেক্ষ অথরিটি না। উনি কি করে নির্বাচন করান? উনি তো নিরপেক্ষ না, উনি তো ওপেনলি ক্যাম্পেইন করতেছে হ্যাঁ ভোটের হ্যাঁ, পক্ষে। ভোটের পক্ষে। ফলে ফলে হি ইজ নাইদার দ্য ইলেকশন কমিশন, হোয়াট কাইন্ড অফ অথরিটি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হ্যাঁ ভোটটা গৃহীত হলে বাংলাদেশের সংবিধান, এই বর্তমান সংবিধান, ৭২-এর সংবিধান, এটা টিকায় রাখা ইম্পসিবল হয়ে যাবে, এবং তখন দাবি উঠবে যে জুলাই সনদ বাস্তবিত করে দেশের নতুন সংবিধান হোক। এবং সেই নতুন সংবিধান কি হবে তার একটা আন্দাজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই হ্যাঁ ভোট গৃহীত হওয়ার ক্ষেত্রে ইউনূসের যেমন আগ্রহ, সব থেকে বেশি আগ্রহ জামাতে ইসলামী। কেন? তারা এই হ্যাঁ ভোটটা গৃহীত হলে এই জুলাই সনদকে সামনে রেখে জামায়াতে ইসলামী এবং তাদের যে ছোট ছোট দলগুলি আছে, বিশেষ করে এনসিপি, হ্যাঁ, এইসব তথাকথিত জুলাই যোদ্ধা টোদ্ধা, এরা সব মিলে টিলে দেশটাকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে। অর্থাৎ ঠিক 79-এ খোমেনি এসে ইরানে যে অবস্থায় ছিল ওই দিকে দেশটাকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এদের আছে। অর্থাৎ একটা সেকুলার ডেমোক্রেসির থেকে একটা ইসলামিক স্টেট শরিয়ত কানুন দিয়ে প্রচলিত ওই দিকে নিয়ে যাওয়ার একটা এদের পুরো ব্যাপার আছে। এখন মুখে বা জামাত অনেক কিছু এখন বলতেছে, নির্বাচনের আগে ভালো ভালো কথা বলতেছে, গণতন্ত্র থাকবে ইত্যাদি থাকবে, কিন্তু আমার মনে হয় এটা অনেকটা এই নির্বাচন, জানো তো এই নির্বাচন, আমি ইতিহাসের ছাত্র, ওই 1933 জার্মানির ইলেকশন, যেই ইলেকশনে দিয়ে হিটলার ক্ষমতায় আসছিল এবং আসে সেই এই ইলেকশন ব্যবস্থা, সংবিধান সবকিছু বানচাল করে দিল। এই বাংলাদেশের নির্বাচনটা না এদিকে চলে যায়, এইটা আমার একটা বিরাট বড় আশঙ্কা। কারণ বাঙালি জাতি এটা হইতে দেবে কি দেবে না, এটা বাঙালি জাতির উপর নির্ভর করবে। তবে এখন অব্দি তো সেরকম ভাবে একটা গণপ্রতিরোধ, গণপ্রতিবাদ এখনো চোখে পড়তেছে না। প্রতিবাদ হচ্ছে, আওয়ামী লীগ প্রতিবাদ করতেছে, আওয়ামী লীগ তো নির্বাচনেই দায়ী। আর যেখানে যারা নির্বাচন করছে তারা ইলিগেল,
যেই কাজটা হচ্ছে অর্থাৎ গণভোট সেটা ইলিগেল, তারপরে দেশের সব থেকে বড় রাজনৈতিক দল আজকে লোক, তুমি একটা জিনিস দেখো, কংগ্রেস ইলেকশনে হারছে ইন্ডিয়াতে, তাহলে কি কংগ্রেসকে ব্যান করে দেবে? কংগ্রেস ইলেকশনে যদি না থাকে ভারতের এই ইলেকশনকে কেউ মানবে? কোন না। ইন্ডিয়ান মানবে না। তো বাংলাদেশে আওয়ামী লীগ না, এটা কি ধরনের? আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে কেস থাকতে পারে, সেটা আলাদা কথা, সেটা ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু এই যে আইসেই আওয়ামী লীগকে ব্যান করে আওয়ামী লীগ যাতে নির্বাচন না করতেন, আমি কালকে একটা রিল দেখতেছিলাম ইউনুসের, কোন এক সাহেব তাকে জিজ্ঞেস করছে যে তুমি এই আওয়ামী লীগের ব্যান, বলছে নো উই হ্যাভ নট ব্যান্ড আওয়ামী লীগ, ইট ইজ এ ব্যান অন দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটি। সে কি ছাগল পাইছে আমাদের? আমরা ইংরেজি বুঝি না, তার থেকে বেশি বুঝি। হ্যাঁ, আমরা তার মতো ওই মিডল টেনেসির পিএইচডি না রে ভাই, আমরা অক্সফোর্ড অক্সফোর্ড করাবো। তো হু ইজ ই ট্রাইং টু ফুল? সে সবাইকে ছাগল ভাবে। সে এটা বলতেছে যে আমি আওয়ামী লীগকে ব্যান করি না, আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটি ব্যান করছে। একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল অ্যাক্টিভিটি ব্যান করা মানে কি? কার্যত তাকে ব্যান করা। আমি সাংবাদিকতা করি, তুমি যদি আমার সাংবাদিকতার উপর ব্যান লাগাও, তাহলে তো আমার মূল অস্তিত্ব যে এটা, এটাই বিপন্ন। তো ইউনুস ইজ ট্রাইং টু ফুল এভরিবডি। আর এই মিষ্টি মিষ্টি সুন্দর ছোট ছোট করে ইংরেজিতে বলে, সাহেবরাও তার কথায় ভুলে যায়, ও হি ইজ এ নোবেল লরি। সে কোনো নোবেল লরিয়েটেড কিছু না, হি ইজ এ ফান্ডামেন্টালিস্ট। হি ইজ ট্রাইং টু টেক কি বাংলাদেশ অন দ্য রোড অফ fundamental? ইসলামিক ফান্ডামেন্টালিজম। এবং এর জন্য জামাতের সাথে তার এত দোস্তি হয়েছে। তাদের লক্ষ্য এক, তারা ইউনুস রাষ্ট্রপতি হইতে চায়। কেন? ইউনুস রাষ্ট্রপতি হইলে তার এগেইনস্টে অন্য কোন সরকার কোনোদিন আসে কোন রকম মামলা মোকদ্দমা করতে পারবে না। অর্থাৎ ইউনুস ওয়ান্টস ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। ওকে, দ্যাটস হোয়াট হি ওয়ান্টস। কেন? ও, আমার বাপ একটা কথা বলতো, কুমিল্লার লোক তো, বলতো হে 2 নম্বরই না রে, হে 24 নম্বরই কারবার করছে। তো ইউনুস তো 2 নম্বরই না, হে 24 নম্বরই। এ এত সব 2 নম্বরই 24 নম্বরই কাজ করে রাখছে যে তার দরকার একটা মানে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন, যাতে কোনোদিনই আর তার বিরুদ্ধে কোনো মামলা না হয়। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি হলে সে সুপ্রিম কমান্ডার আর্ম ফোর্সেস, অর্থাৎ আর্মি, সেনাবাহিনী, এবং শুধু সেনাবাহিনী না, অন্য সব ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থেকে আরম্ভ করে সবই তার কন্ট্রোলে থাকবে, এইটা তার খুব দরকার। আর 3 নম্বর হচ্ছে এই গণভোটটাকে থ্রু করাইতে পারলে, এই হ্যাঁ না ভোট, জুলাই সনদের একটা মূল বিষয়বস্তু তুমি লক্ষ্য করছো নিশ্চয়ই, যে রাষ্ট্রপতির হাতে অধিক ক্ষমতা। অধিক অর্থাৎ ক্ষমতা। আস্তে করে এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হইতেছে। হ্যাঁ, তো এইসব কারণে ইউনূসের যেমন জামাতকে দরকার, কেন জামাত ছাড়া অন্য কেউ তাকে রাষ্ট্রপতি করবে না। কোনো বিএনপি আওয়ামী লীগ তো নাই, বিএনপিও পসিবলি নো, বিপদে না পড়লে, পেঁচে না পড়লে। আর তারপরে ইউনুস মানে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন, আর্মির উপর কন্ট্রোল, আর এই জুলাই সনদ গৃহীত হইলে মোর পাওয়ার, সাংঘাতিক ক্ষমতাবান রাষ্ট্রপতি। তো সে মানে অসম্ভব ক্ষমতালিপ্সু লোক তো, সে অনেক আগে থেকে তার বলা মানে আপনি হতো। মনে করছেন যে নির্বাচনটা হয়ে যাওয়া, করে যে কোনো ভাবে করে ফেলার সম্ভাবনা আছে? দেখো নির্বাচনের ব্যাপারটা কি, নির্বাচন এখানে আওয়ামী লীগ নির্বাচন বয়কটের ডাক দিছে, আওয়ামী লীগের যারা ঘোর সমর্থক তারা হয়তো নির্বাচনে গেল না, তো বাকি লোকজন নির্বাচনে যাবে না এটা বলা খুব মুশকিল। আর এইখানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কথাটা তুমি প্রথমেই তুলছো, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছা করে খারাপ রাখা হইতেছে। একটা ত্রাসের রাজত্ব থাকলে এই জামাত তাহলে যেটা দাদা, চায়, ইউনুস যেটা চায় সেটাই হবে, অর্থাৎ তারা ভোটটা পাবে, তাদের পক্ষে ভোট যাবে। এর জন্য এই ত্রাসের একটা, এই যে মগের মুল্লুক আমরা বলতাম, হ্যাঁ, এই মগের মুল্লুক তো ইচ্ছা করে এটা করা হয়েছে, যাতে এই ত্রাসের রাজত্বে ভোটটা তাদের পক্ষে যায়, লোকজন তাদের পক্ষে ভোট যায়। হ্যাঁ, দে গেট দি ম্যান্ডেট ইন দেয়ার ফেভার। দিস ইজ দ্য প্ল্যান। যে ইচ্ছা করে একটা এই মবক্রেসি, একটা ত্রাস, একটা মানে আইন শৃঙ্খলা, এটা যদি কেউ মনে করে যে এটা হইতেছে ইউনুসের নিয়ন্ত্রণে, একদম না। এটা প্ল্যান করে পরিকল্পিতভাবে ইউনুস এবং তার জামাতি বন্ধুরা এই অবস্থাটা তৈরি করছে, যাতে লোকে ভয়ের চোটে তাদের দিকে ভোট দিতে বাধ্য হয়। তবে তাদের ভোট না দিলে, এই যে বিএনপি যেটা অভিযোগ করছে, এটা ভাবা যায় নাকি কোনোদিন বাংলাদেশে এই জিনিস হয়েছে? এটা তো কোরআন শরীফের অবমাননা, যে কোরআন শরীফ নিয়ে গিয়ে ওইখানে হাত ছোঁয়ায় লোককে দিয়ে জামাতকে ভোট দেওয়া কি ফাইলামি নাকি? হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার, ইলেকশন এটা আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস, ধর্ম ইন্টারলি প্রাইভেট থিং, যার যার নিজের। তো এই সব বদমাইশি, এই রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার যে সব খেলাধুলা, এগুলি প্ল্যান করে করা হইতেছে। দিস ইজ অল পার্ট অফ দ্য লার্জার প্ল্যান। এবং এই যে তুমি বললা যে
এত বড় একটা গন্ডগোলের পরিস্থিতি, রোজই মার্ডার, রোজই অমুক, দিস ইজ ইচ্ছাকৃত। এটা ইচ্ছা করে করা হয়েছে যাতে এই ত্রাসের রাজত্বে তারা যেটা চায় সেটা হয়ে যাবে, লোকে ভয়ের চোটে তাদের ভোট দেবে, যে ঠিক আছে দাদা, যদি থাকছে তো আমাদের ভোট দাও, নাহলে খবর আছে। দাদা, এখানে আমার একটা প্রশ্ন। এই যে দেখেন আপনারা বুঝতে পারছেন, পৃথিবীর বহু দেশ, ইউএস, ইউনাইটেড, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, ব্রিটেন তো কিছুদিন আগে পার্লামেন্টে দুজন সাংবাদিক বলল যে সোকল, দুজন এমপি, সোকল ইলেকশন, ভারত ইনক্লুসিভ বলছেন, ইউনুস গ্রাহ্যই করছে না। এইটা কোন পাওয়ার? এটা একটা বিষয় আমি আপনার থেকে জানতে চাই। আরেকটা বিষয় জানতে চাই, হ্যাঁ, ভারত আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওনাদের ওখানে অতিথি হিসেবে রেখেছেন। অনেক নেতাকর্মীরা ওখানে গিয়ে আছেন, আশ্রয় নিয়েছেন। এটা 71-ও করেছিল ভারত। বাট এরকম একটা ফল্টি নির্বাচন, ডিফেক্টিভ নির্বাচন হচ্ছে, আম, এবং ইউনুস যা ইচ্ছা তাই করে যাচ্ছে। একটা নেইবারিং কান্ট্রি হচ্ছে হিসেবে ভারত, এবং এটা ভেরি পাওয়ারফুল কান্ট্রি। সেইভাবে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা, শুধু আওয়ামী লীগ না, যে কোনো এটা একটা মেজরিটি পার্টি, সেভাবে কিন্তু ভারত ওই রকম ভাবে দৃশ্যমান না ভাবে ভারত, দাঁড়ায়নি। না না ভারত যেটা করছে, ভারত শোনো, এখানে দুনিয়ার মানে বড় মুরব্বি তো হয়েছে আমেরিকা। আমেরিকা। আমেরিকার উপরে ভারত একটা চাপ অনেক দিন ধরেই, এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপরেও, যে তোমরা ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন করাও। এবং এই যে আউটরিচটা, আমেরিকা তো বেশ কিছু সেনেটারের কাছে আউটরিচ করা হয়েছে, কারণ ট্রাম্প গভর্নমেন্টের সাথে চেষ্টা করে খুব একটা লাভ হয়নি। এবং ট্রাম্প গভর্নমেন্ট তো তুমি দেখছো ভারতের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা ইত্যাদি করছে। এটার একটা বড় কারণ কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে আমাদের যে গন্ডগোল আমেরিকার সাথে, তার কিন্তু এফেক্ট আমাদের উপরও পড়তেছে। আমেরিকার নানা রকম মানে যতটা করা যায়, হ্যাঁ, একেবারে লাঠি সোটা নিয়ে হামলা করা ছাড়া তার মানে কি ট্রাম্প বাকি যা গভর্নমেন্ট করা ইউনুসের যায়। সাথে? না না, এইটাই ইউনুসের সব থেকে বড় জোর। ইউনুসের ভাবটা হয়েছে কি জানো, যে আমি বড় গুন্ডারে আমার পক্ষে রাখছি, আর অন্য কাউরে কি মানে, মানে দাউদ ইব্রাহিম আমার পক্ষে থাকলে বোম্বে তো আমার কন্ট্রোল, এরকম একটা ভাব আর কি তার। যে আমেরিকা আমার পক্ষে আছে, আমেরিকা দুনিয়ার সব থেকে বড় মানে মাফিয়া স্টেট। আমেরিকান ডিপ স্টেট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মাফিয়া। তো এরা আমার পক্ষে আছে, আমি এদের আদি অকৃত্রিম দাসত্ব প্রতিজ্ঞাবদ্ধ, এবং এরা যতক্ষণ আমার পক্ষে আছে, ইন্ডিয়া টিন্ডিয়া জমা দেওয়ার কোনো কারণ নেই। এই জন্য সে ইন্ডিয়া যত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলুক, সে ওই বদমাইশি কথা বলতেছে। বদমাইশি কথাটা কিরকম, যে আই হ্যাভ নট ব্যান্ড আওয়ামী লীগ, আই ব্যান্ড দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে কি, হোয়াট ইউ থিঙ্ক উই আর ফুলস, আমরা বেকুব? তো ইন্ডিয়ার একটা চেষ্টা আছে চারিদিকে। মুশকিলটা হচ্ছে কি, মানে 71-এ ইন্ডিয়ার যেটা সুবিধা ছিল, সোভিয়েত ইউনিয়ন একটা বড় পাওয়ার ছিল তখন। আজকে সোভিয়েত ইউনিয়নের মতো রাশিয়া সেই জায়গাতে নাই। আর পুটিন সাহেব আমাদের বন্ধু লোক, পুটিন সাহেবের সাথেও মোদির খুবই ভালো সম্পর্ক, আর বিশেষ করে অজিত ডোভালে। কিন্তু রাশিয়া নিজে এতটা ঝামেলায় নিজেরা জড়ায় আছে, ইউক্রেন যুদ্ধ টুদ্ধ ইত্যাদি নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়নেও কিন্তু ইন্ডিয়ার যথেষ্ট লবিং হয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নে, ব্রিটেনে অনেকেই বিক্ষিপ্ত হবে এই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলতেছে, এমন না যে তোলা হয়নি। কিন্তু যতটা পাওয়ারফুলি লবিং হওয়া দরকার, ইউরোপিয়ান ততটা ইউনিয়ন হয়তো মনে হচ্ছে সেটা করছে না। এক গ্রুপ নির্বাচন পর্যবেক্ষণ করতে, গ্রুপ একটা গেছে, তাদের কথাবার্তাও তো খুব ঘুরিয়ে পেঁচিয়ে না। বলল। আজকে আমি একটা জিনিস দেখলাম, আসিয়ান যেমন মায়ানমারে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে প্রশ্নচিহ্ন তুলে তারা বলছে উইল নট রেকগনাইজ দিস ইলেকশন। আসিয়ান এটা বলছে। তো মায়ানমারের ইলেকশনের চাইতে এই ইলেকশন কি ডিফারেন্ট হবে? এখানেও তো মেজর পলিটিক্যাল পার্টি নাই। ও মায়ানমারও অং সান সুচির পার্টি নাই, এনএলডি, এখানেও নাই। এখানেও মেজর পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তারা নাই। তো এখানে কি জানো, আয়াতদের যে একটা চরম দ্বিচারিতা, হ্যাঁ, আমেরিকান ডিপ স্টেট, তুমি লক্ষ্য করে দেখো পৃথিবীতে বহু দেশে তারা চরম অগণতান্ত্রিক লিডার তাদেরকে ব্যাকিং দিছে। হ্যাঁ, সিংম্যান রি সাউথ কোরিয়াতে এক সময়, গোর্ডেন ডিএম দক্ষিণ ভিয়েতনামে, কি আরো অনেকে, মোসাদেকের সরকার তারা ফেলাইছে ফিফটিজে। হ্যাঁ, এগুলি ওদের হচ্ছে কি, ওদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যখন ওদের মানে ইম্পর্টেন্ট হয় না, তখন ওই ডেমোক্রেসি টেসি ওদের কাছে কোনো ফ্যাক্টর না। মুখে খুব এমন একটা ভাবটাব যে ডেমোক্রেসির রক্ষক ওরাই,
কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়, তো এই জায়গাতেও তারা বাংলাদেশ নিয়ে খুব একটা না, ওদের মেইন স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলি ইউনুস হেল্প করতেছে, বাংলাদেশকে বেস করে মায়ানমারে আমেরিকান ডিপ স্টেট অপারেশন করতেছে, এবং এর জন্য ওরা ইউনুসকে ডিস্টার্ব করতে চায় না। এবং এর জন্য ইউনুস মানে এতটা বেপরোয়া হয়ে, এখন শুনলাম যে আমেরিকার দুজন লোক, ট্রাম্পের লোক ওখানে গেছে, তারা কথা বলছে, কি কথা বলছে আমি জানি না। কিন্তু আমেরিকার থেকে যদি খুব জোরালো প্রেসার থাকতো যে ইনক্লুসিভ ইলেকশন করতেই হবে, আওয়ামী লীগ ইলেকশনে আনতে হবে, তাহলে ইউনুস কেন, ইউনুসের গ্র্যান্ডফাদারও সেটা করতো। করতে কিন্তু পারতো না, ইউনুস, মানে দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। দ্যাট সো ইজ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আমেরিকা সুপ্তভাবে এখনো তাকে ব্যাকিং দিতেছে, মুখে যাই গণতন্ত্র টনতন্ত্র বলুক, তার মানে কি দে ওয়ান্ট। ইন্ডিয়া আসলে ওইভাবে পারছে না, মানে ওই আমেরিকার সাথে বা কারণ ইন্ডিয়ার জন্য তো সবচেয়ে বড় থ্রেট হবে যদি এখানে একটা ইসলামিক রাষ্ট্র হয়। অ্যাবসলিউটলি, তা এটা তো ইসলামিক ইন্ডিয়া রাষ্ট্র হবে, মানে কি? এটা তো ইন্ডিয়া সেটা জঙ্গিবাদী নিয়ে রাষ্ট্র যথেষ্ট, হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিয়া সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত আমি জানি, কিন্তু ইন্ডিয়ার হাতে অপশনও খুব কম, অপশনও নাই সেরকম ভাবে কিছু। এরকম আর যদি এখানে হয়, আমার কাছে না খুব কিউরিয়াসিটি লাগছে, কিউরিয়াস আমি। এরকম যদি হয় যে ধরেন, এটা তো বোঝাই গেছে, একটা নির্বাচন হলো, বিএনপি পাওয়ারে আসলো, ইন্ডিয়া না হয় একটা কূটনৈতিক রিলেশন ইন্ডিয়া বিএনপির সাথে করবে বা তারেক রহমানের সাথে করবে। ফর এক্সাম্পল জামাত যদি আসে, হ্যাঁ, এটা যেন না হয় আর কি, জামাত যদি পাওয়ারে আসে, তাহলে ইন্ডিয়া কি করবে? জামাতের সাথে কি কূটনৈতিক রিলেশনের দিকে আগাবে তখন? ওই যেটা গভর্নমেন্ট অফ আমাদের দ্য ডে দেশে এর সাথে আমি ডিল করবো, কিন্তু তার বেশি কিছু হবে না। সব থেকে বড় কথা হচ্ছে কি, জামাত এখানে আসলে, যেটা ইন্ডিয়ার সব থেকে বড় ভয়, যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ইন্ডিয়ার এগেনস্টে নানা রকম নানা সন্ত্রাসবাদী রকম, হ্যাঁ। তৎপরতা, যার অলরেডি ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হাফিজ সাইদের রাইট হ্যান্ড ম্যান ইহতিশাম জাহির দুইবার, একবার না দুইবার বাংলাদেশ ঘুরে গেছে। তারা নানা দিকে এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভের নামে বস্তুত পক্ষে এরা যেটা করতেছে, যে 8,800 ছেলেকে ট্রেনিং, দে আর রেজিং এন ইসলামিস্ট মিলিশিয়া এখানে, পরিষ্কার। এটা ব্রেনটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমির ব্রেন। এই জিনিসগুলি তারা করতেছে, তো এইগুলি নিয়ে ইন্ডিয়া যথেষ্ট টেনশনে আছে। এখন একটা ব্যাপার হয়েছে কি, বিএনপি খুব ক্লিয়ার মেজরিটি নিয়ে যদি যেতে, তাহলে একটা কথা, বিএনপির যদি খুব ক্লিয়ার মেজরিটি না থাকে, তাহলে জামাত বাদ দিয়ে জামাতের প্রেশার উপেক্ষা করে বিএনপি হচ্ছে খুব একটা কিছু, এমন কিছু করতে পারবে, হ্যাঁ, যেটা মানে স্বাভাবিক আমার মনে হয় না। তো এগুলি দেখতে হবে, এখন নানা রকম সিনারিও সামনে আছে, কি হয়। ভারতের হাতে আসলে অপশন খুবই কম, সত্যি কথা বলতে গেলে, যেটা অপশন খুবই কম। এর মধ্যে দেখলাম বাংলাদেশের যে ব্রিটিশ অবস্থিত যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তার ফার্স্ট সেক্রেটারি আর একজন কূটনীতিক নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লিতে গেছে। নির্বাচন, তার আগে ওনাদের যে দিল্লি ভিজিট, আপনি কি ব্যাপারে কিছু জানেন? এই ব্যাপারে আমি এখনো জানি না যে স্যারা কুক এখানে আসে ব্রিটিশ এমবেসি, ব্রিটিশ হাই কমিশনের লোকজন ছাড়া কোনো ইন্ডিয়ান কারোর সাথে মিটিং করছে আমি এখনো জানি না। কারোর সাথে যদি খুব গোপনে করে থাকে সেটা আলাদা কথা, কিন্তু এই অবধি আমি জানি না যে ভারতের কোনো বড় মাপের কোনো কর্মকর্তার সাথে তারা দেখা করছে কি করেনি। কিন্তু মানে একটা চেষ্টা বোধহয় ব্রিটেন এবং আমেরিকার আছে, যে বাংলাদেশে ইলেকশনটা হোক, ইন্ডিয়া যাতে বড় কোনো রকমের ঝামেলা না পাকায়, এরকম একটা এই পশ্চিমাদের একটা চেষ্টা আছে। দে ওয়ান্ট ইন্ডিয়া টু ফল ইন লাইন, মানে নরমে গরমে করে ইন্ডিয়াকে লাইনে আনার একটা চেষ্টা তাদের তরফ থেকে আছে। তো সেই প্রচেষ্টারই অংশ হিসাবে সারা কুক এখানে আসছে কিনা, যদিও সেইটা হলে লন্ডন থেকে বড় মাপের কেউ আসতো, স্যারা কুক না। তো কেন আসছে স্যারা কুক, এটা এখনো আমার কাছে খুব ক্লিয়ার না। আর না জেনে এটা বলাও ঠিক না কি ব্যাপার। আহ, তাহলে মানে যদি আসলে না জেনে আমি প্রশ্ন তাহলে করা ঠিক না। এইরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশে আইন শৃঙ্খলার তো অবস্থা আপনি তো বুঝতেই পারছেন, যে সীতাকুণ্ডের একটা জায়গায় জায়গায় র্যাব সন্ত্রাসীদেরকে অ্যাটাক করতে গিয়ে র্যাবেরই একজন নিহত হয়ে গেছে, শোনা যাচ্ছে যে তিনজন নাকি আহ, জঙ্গল সলিমপুর নাম, তিনজন নাকি জিম্মি হয়ে গেছে। তো এই যে একটা অবস্থা, এটাতে আসলে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বলছেন যে ইন্ডিয়ার কোনো সেভাবে অপশনও নাই।
আপনি দেখেন যে ডে বাই ডে ইন্ডিয়া বাংলাদেশের পারদটা মনে হয় রিলেশনশিপের, যতটি বন্ধুপ্রতিম রিলেশনশিপ ছিল একদমই খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। আমাদের ক্রিকেট নিয়েও একটা গন্ডগোল পাকাচ্ছে, বিশেষ করে আসিফ নজরুল এটার মধ্যে জাম্পিং করার পরে আরো খারাপ অবস্থা। এরকম একটা অবস্থায় আপনি মনে কর, আমরা সবাই জানি যে একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের একটা সিগনিফিক্যান্ট প্রেশার এই মুহূর্তে দরকার, এবং তাদের সেই জন মানে সক্ষমতাটাও আছে। আপনি এই বিষয়টাকে কেমনে দেখছেন যে আওয়ামী লীগের স্ট্রেংথ, পাওয়ার, বা আওয়ামী লীগের যে যারা নেতারা আছেন তাদের পলিসি মেকিং, তারা যে এই মুহূর্তে দাঁড়িয়ে 17-18 মাস হতে চললো, তাদেরকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আপনি কি বলতে চান? আমি এই ব্যাপারে খুব একটা আশাবাদী তো হতে পারি না। তার কারণটা হচ্ছে এই 1.5 বছরে আওয়ামী লীগ যে একটা ব্যাপক গণ আন্দোলন করে দেওয়ার জন্য তাদের নেতারা বিরাট ভাবে সচেষ্ট, এবং তারা সেই দিকে একটা প্রচন্ড ভাবে নিজেরা মাঠে নেমে চেষ্টা করতেছে, এরকম কোনো কিন্তু ডেফিনেট এভিডেন্স আমার কাছে নাই। অবশ্যই একটা জিনিস ঠিকই, যে যারাই দেশে থেকে এটা করতে গেছে তারাই তাদেরই জেলে ঢোকানো হয়েছে, এবং জেলে অবস্থা খুব খারাপ। আমি কয়েকজন জানি যারা দু একজন এর মধ্যে বেইল পাইছে, আমার পরিচিত আওয়ামী লীগের জেলা স্তরের নেত্রী। হ্যাঁ, আমার কুমিল্লার বোন এক আছে, সারা পাইছে। সাংঘাতিক অবস্থা জেলের ভিতরে। সাংঘাতিক। জেলের ভিতরে যে অবস্থা মানে ভাবাই যায় না। হ্যাঁ, মানে অসুস্থ বানায় ফেলার জন্য সব রকমের ব্যাপারই তারা করতেছে, অনেকেই খুব অসুস্থ এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা পানি, মানে মানে নানা অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ। এবং অনেকেরই নানা রকম সাইড এফেক্ট হইতেছে, মুখে ঘা হইতেছে, ই হচ্ছে, পানির মধ্যে কিছু দেয় কিনা। মানে জেলে যারা গেছে তাদের অবস্থা খুবই খারাপ। আর বাইরে যারা আছে, লুকায় টুকায় আছে, আত্মগোপন করে আছে, বাইরে আসলেই তাদের বিরুদ্ধে এই হামলা মামলা ইত্যাদি ইত্যাদি, এবং অদ্ভুত অদ্ভুত সব মামলা, অদ্ভুত অদ্ভুত সব মামলা দেওয়া হইতেছে। মানে এমন একজন মহিলা যিনি মন্ত্রীও ছিলেন আমার খুবই কাছের, মানে যে একটা মাছি মশা মারতে গেল কামের বুয়াকে ডাক দিবে, তার বিরুদ্ধে মার্ডার কেস। এগুলি বললে লাভ নেই, মানে মানে গল্প ফাঁদারও একটা লিমিট আছে। এনিওয়ে, তো বাংলাদেশে যেটা হয়েছে এটা একটা প্রতিহিংসার রিপাবলিক হয়ে গেছে। ইটস এ ভেন্ডেটা রিপাবলিক। এখানে কোনো আইন কানুন ডেমোক্রেসি কিছুই কাজ করতেছে না, ইটস মবক্রেসি। এবং এই জায়গাতে তারা ডেফিনেটলি একটা গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আওয়ামী লীগ চেষ্টা করলেও সেটা পারবে না। তার আরেকটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করেছে। এই অ্যাক্টিভিটি আওয়ামী লীগের মাঠে যেই করবে তাকে কেস দিয়ে জেলে ঢোকায় দেওয়া। দিস ইজ দ্য থিং। তাইলে আওয়ামী লীগের হাতে অপশনটা কি থাকে? আওয়ামী লীগের হাতে কি আর কি অপশন আছে? মানে গণ আন্দোলন করার কোনো অপশন আওয়ামী লীগের হাতে নাই। কারণ মাঠে ওইখানে নামলেই, জড়ো হইলেই, 10টা ছেলেও জড়ো যদি হয়, 10টা ছেলেও জড়ো হয়ে যে বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দেয়, হ্যাঁ, শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়, দে উইল বি অ্যারেস্টেড এন্ড দে আর পুট ইন জেল। তাইলে এই ইউনুস কিন্তু আজকে, শোনো এখানে একটা কথা আমি বলি, আওয়ামী লীগ বরাবরই কিন্তু সংসদীয় গণতন্ত্রের দল। পাকিস্তান আমলেও তারা যখনই নির্বাচন হয়েছে তারা নির্বাচন করছে। হ্যাঁ, 71-এ আওয়ামী লীগকে বাধ্য করা হয়, এই গণহত্যা যখন পাকিস্তান শুরু করলো, আওয়ামী লীগ কিন্তু বাধ্য হয়ে অস্ত্র ধরছিল। আজকে কিন্তু ইউনূস সাহেবও ওই জায়গাতে আওয়ামী লীগকে ঠেলতে ঠেলতে দেওয়ালে পিঠ ঠেকায় দিতেছে, ওই জায়গায় যাইতেছে। হ্যাঁ, এখন সেইটা আওয়ামী লীগ কি করবে আগামী দিনে তার নেতৃত্বের উপরে, আমি আওয়ামী লীগের নেতাও না, কর্মীও না, আমার পক্ষে সেটা বলা ঠিক না। কিন্তু আওয়ামী লীগের হাতে খুব বড়, মানে হার্ড অপশন ছাড়া আর কিন্তু কোনো অপশন আওয়ামী লীগের হাতে আর থাকতেছে না। আওয়ামী লীগ নর্মাল সংসদীয় গণতন্ত্রের যে রাস্তা, যেটা, হ্যাঁ, পলিটিক্স অফ প্রোটেস্ট, পলিটিক্স অফ মাস মোবিলাইজেশন, এই জিনিসগুলি আওয়ামী লীগের করার চেষ্টা থাকলেও আওয়ামী লীগ করে উঠতে পারতেছে না। কারণ এই হামলা মামলা, যা খুশি তাই একটা মামলা দিয়ে, মানে যার বিরুদ্ধে মামলা দিয়েছে, যার নামে মামলা দিয়েছে, সে নিজেই জানে না যে কি মামলা দিছে। মানে এটা তো জোক, এই জুডিশিয়াল টেরোরিজম। এবং মব গেল, মব গিয়ে পুরা বেঞ্চকে একসাথে রেজিগনেশন করায় দিল। মুশকিলটা হচ্ছে কি, যে এটা তো ইউনুসের ডাইরেক্ট ইনস্টিগেশনে এই জিনিসটা হইতেছে। কারণ এই জিনিসটা যদি ইউনুস না মানতো, ইউনুস এটা মেনে নিত না। ইউনুস তো মেনে নিচ্ছে, ইউনুস যাচ্ছে, ওরই লোকজন পাঠাচ্ছে, ওরই চেলা চামুন্ডা এই আসিফ টাসিফরা এইগুলি করাইতেছে বিভিন্ন জায়গায়। তো বাংলাদেশ এখন একটা মবতন্ত্র, গণতন্ত্র না। এই জায়গাতে আওয়ামী লীগের কিছু করার অপশন খুব কম। ইন্ডিয়ার অপশন যেমন কম, আওয়ামী লীগের অপশন কম। অর্থাৎ সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার
মাহল যদি থাকে, পরিবেশ যদি থাকে, তাহলে আওয়ামী লীগ মাঠে নেমে মিটিং মিছিল ইত্যাদি প্রতিবাদের রাজনীতি করতে পারে, কিন্তু সেটা করতে গেলেই জেল। কোন মানে যা খুশি তাই মামলা দিয়েছে। তা আওয়ামী লীগকে কিন্তু বাধ্য করতেছে ইউনূস একটা কঠিন পথের দিকে যাওয়ার জন্য, এবং সেই কঠিন পথ এর দিকে যাওয়ার জন্য কিন্তু ছেলে পেলে অনেকেই রেডি হয়ে বসে আছে। নেতৃত্ব হয়তো সেটার জন্য প্রস্তুত না এখনো, কিন্তু ছেলে পেলে কিন্তু বুঝে গেছে যে কিছু করতে গেলে শালা হামলা মামলা দেয়, তো আমরা ফাইট ব্যাক করতে হবে। ফাইট ব্যাক মানে একদম যেভাবে ফাইট ব্যাক হয় সেইভাবেই ইউনুস ইজ ক্রিয়েটিং দিস সিচুয়েশন। পরে যদি আওয়ামী লীগ কোনো হার্ড অপশনে যায়, এটার জন্য কিন্তু ইউনুস অ্যান্ড অনলি ইউনুস উইল বি রেসপন্সিবল ফর দিস। উনি দায়ী হবে, কেন উনি ফাজলামি কথা বলেন, উনি ইংরেজি শেখার না আমাদের। আই হ্যাভ নট ব্যান্ড আওয়ামী লীগ, আই ব্যান্ড দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটি। ফাজলামি করে নাকি? শালা বুইরা হয়েছে, এই বয়সে ফাজলামি করার ইয়ে যায় না। কাকে বেকুব বানায়? আমরা ইংরেজি বুঝি না? ওর ওই 2 টাকার ইংরেজি আমরা বুঝি না? তার থেকে বেশি বুঝি। সো হি ইজ ট্রাইং টু ফুল দ্য ওয়ার্ল্ড। আর সাহেবদের একটা সমস্যা হয়েছে কি, ওই সাহেবদের দেশে যখন কিছু একটা হয়, সাহেবদের দেশে যখন একটা কিছু হয়, ধরো ওই 9/11-এর মতো, তখন সাহেবরা জায়গা টাইগে উঠে একটা হাউ মাউ। যতক্ষণ তাদের ঘাড়ে ডান্ডা না পড়ে ততক্ষণ ও দিস ইজ এ লোকাল প্রবলেম, দিস ইজ ইন্ডিয়াস প্রবলেম, দিস ইজ বাংলাদেশের প্রবলেম, এরকম একটা অ্যাটিচিউড। ওরা এই জন্য এখানে মাথা ঘামাইতেছে না। সাহেবদের বরাবরই একটা চরম দ্বিচারিতা তারা করে পশ্চিমী দুনিয়া। তো এখনো আমরা সেটাই দেখতেছি, কিন্তু বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ কঠিন দিকে যাইতেছে। এবং এর জন্য যেটা ব্যাপার, যে আজকে এই এর জন্য কিন্তু পুরোপুরি ইউনুস এন্ড অনলি ইউনুস উইল বি রেসপন্সিবল, ইউনুস এবং তার দাদা, সাথে। এখানে একটা ছোট্ট বিষয়। আমি জানি যে আপনি তাড়াহুড়া আছে আপনার। একটা ছোট্ট বিষয় আমার জানার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি তো শুনেন যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি বলছেন। উনি বলছেন যে অস্ত্র উদ্ধার, আমাদের তো প্রচুর অস্ত্র লুট হয়ে গেছে, বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে অস্ত্র আসছে, এরকমও শোনা যায়, এবং মানুষের কাছে অস্ত্র চলে গেছে, জঙ্গিদের কাছে, জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এবং তারা অস্ত্র উদ্ধার করতে পারেন নাই। এখন সেদিন একটা বক্তব্য দিলেন, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হলো, সেখানে সে উত্তর দিয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে সকল অস্ত্র লুট হয়ে গেছে সে সকল অস্ত্র ইলেকশনে ব্যবহার হবে না। উনি কি জানেন তাদের কাছে? তার মানে এটা উনি একটা প্রশ্ন। জানেন যে অস্ত্র কাদের কাছে আছে। তার মানে উনি জানেন অস্ত্র কাদের কাছে আছে, এবং অস্ত্র তখনই ব্যবহার হবে যখন তাদেরকে নির্দেশ দেওয়া হবে। তার মানে আমি যে কথাটা এতক্ষণ ধরে বলতেছি, যে অনেকেই যেটা ভাবে, এবং সাহেবরা বিশেষ করে, যে এখানে একটা আউট অফ কন্ট্রোল সিচুয়েশন হয়ে গেছে, একদম আউট অফ ডেলিভারেট। এটা ওরা জানে এই অস্ত্র কাদের হাতে গেছে, কারা লুট করছে, কারা এই অস্ত্র নিয়ে মহড়া দিতেছে। এই যে ন্যাশনাল আর্মড রিজার্ভ, ন্যাশনাল আর্মড রিজার্ভ কখন তৈরি হয়? যখন তোমার দেশ আক্রান্ত হওয়ার একটা ভয় থাকে, যে একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আর্মির পেছনে। বাংলাদেশকে কে আক্রমণ করবে? মায়ানমারও করবে না, মায়ানমার নিজের ঝামেলা নিয়ে আছে, ইন্ডিয়ারও অনেক কিছু আছে, নিজের ঝামেলা আছে। তো এইখানে বাংলাদেশে আর্ম রিজার্ভ কেন রেজ করেছে? একটা ইসলামিস্ট মিলিশিয়া, এই কাভারে একটা ইসলামিস্ট মিলিশিয়া, এদের হাতেই তো অস্ত্র গেছে। তো জাহাঙ্গীর সাহেব, মানে ব্যাপারটা হচ্ছে কি, লোকটা তো কি করে যে লেফটেন্যান্ট জেনারেল সে, মানে ডাইনাস জানে না বাদ কি করতেছে, এরকম একটা টাইপের লোক। হ্যাঁ, হাউ ডিড হি বিকাম এ জেনারেল, আল্লাহ জানে। তো যাই হোক, এই জায়গাতে দাঁড়ায় উনি যে কথাটা মুখ ফসকে বলে ফেলছেন, তার থেকে একটা জিনিস পরিষ্কার, যে ওনারা জানেন অস্ত্র কাদের হাতে আছে, এবং ওই অস্ত্র তখনই ব্যবহৃত হবে যখন তারা চাইবে। তো এখন কেন ব্যবহৃত হবে না? কেন? ওদের একটা ধারণা হয়েছে যে নির্বাচন ওদের পক্ষে যাবে। কিন্তু দে নো, এই কথার মাধ্যমে, এবং জাহাঙ্গীর সাহেবকে অ্যারেস্ট করা উচিত। জাহাঙ্গীর সাহেব যদি এটা বলেন অ্যাজ এ হোম অ্যাডভাইজার, যে আমরা জানি ওই অস্ত্র ব্যবহৃত হবে না, তার মানে উনি জানেন অস্ত্র কাদের হাতে আছে। এর জন্যই জাহাঙ্গীর সাহেবকে এই হোমের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা পুতুল। হ্যাঁ, সাখাওয়াত সাহেবকে সরাই জাহাঙ্গীর সাহেবকে দেওয়া হয়েছে, কারণ সাখাওয়াত সাহেব উনিও মুখ ফসকে একটা কথা ওই 7.62 নিয়ে বলে ফেলছিলেন, তারপরে তো নানা রকম বিতর্ক হয়েছে এটা নিয়ে। মানে ব্যাপারটা হয়েছে কি জানো, মিথ্যা কথা কন্টিনিউয়াস বলতে বলতে কোনখান দিয়ে যে কি একটা ফুস করে বেরিয়ে যায়, সবকিছু তো কন্ট্রোল করা সম্ভব না। আর এরা গল্পটাও ঠিক করে বানায় বলতে পারে না, দিস ইজ দেয়ার প্রবলেম। এই জাহাঙ্গীর বলো বা এরা, তো উনি, আমার প্রশ্ন হয়েছে, তার মানে ইউ নো হু হ্যাজ গট দ্য ওয়েপন্স। নাহলে তুমি এত দায়িত্ব নিয়ে কি করে বলতেছো যে এই অস্ত্র ব্যবহৃত হবে না? অস্ত্র গেছে, তোমার ফোর্সের হাতে নাই।
নন স্টেট অ্যাক্টরদের হাতে অস্ত্র চলে গেছে, তাই তো? তো তাইটা যদি হয়, তাইলে তুমি এই নন স্টেট অ্যাক্টররা তোমার লোক যদি না, তুমি এত জোর দিয়ে কি করে বলতেছো যে আমরা জানি এই অস্ত্র ব্যবহৃত হবে না? তার মানে এই অস্ত্র ব্যবহৃত তখনই হবে যখন তোমরা চাইবা। মানে ইউ ক্যান কন্ট্রোল দ্য ইউজ অফ দিস ওয়েপন্স, তাই তো? তো এই জায়গাতে দাঁড়ায় দিস ম্যান শুড বি অ্যারেস্টেড, যে তুমি এটা বলো, তুমি পুলিশের সামনে গিয়ে বলো এই অস্ত্র কার কাছে আছে, ইউ টেল আস। নাহলে তুমি এত বড় কথা বললা কি করে, এত বড় দায়িত্ব নিতেছো কি করে? তো এইগুলি বলে লাভ নাই। মানে এইখানে মানে গভর্নমেন্ট বলে তো কিছু নাই, দেয়ার ইজ নো গভর্নমেন্ট। এইটা এরা ওয়ান পয়েন্ট একটা প্রোগ্রাম নিয়ে যে এদের যে কোনো প্রকার ক্ষমতায় থাকতে হবে এবং ওই হ্যাঁ ভোটটা পাশ করাতে হবে, তারপরে আসল খেলাটা হবে। বাংলাদেশের সর্বনাশের রাস্তাটা খুলবে সব বাংলাদেশের বাংলাদেশের। সর্বনাশ হবে। আর আমি যেহেতু একজন নারী, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালনারেবল সিচুয়েশন আছে, পড়ে যাবে বাংলাদেশের নারীরা, 51%। দাদা, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সব থেকে বেশি সমস্যা বাংলাদেশের মহিলাদের হবে, কারণ মোটামুটি আমরা তো দেখছি ইরানে কি হয়েছে 79-এর পরে। এবং এখানে তখন জানো, আমি একটা জিনিস দেখতাম ওই সময় ছাত্র জীবনে, ইরানের অনেক কমিউনিস্ট নেতা বামপন্থীদের সাথে আমাদের যোগাযোগ ছিল, তারা দিল্লিতেও যথেষ্ট অ্যাক্টিভ ছিল, তুদে পার্টির। তুতে হ্যাঁ, পার্টি, তারা হ্যাঁ। কিন্তু তুদে পার্টি, তারা কিন্তু তখন ভাবতো যে এই শাহ অফ ইরানকে ফেলায় দিয়ে এই খমেনি টমিনি আসলে ভালোই হয়। খমেনিরা আইসে কিন্তু প্রথম তাদেরই বধ করলো, এই লেফটিস্টদের। লেফট। হ্যাঁ, এবং এই নারীদেরকে জোর করে ঘরে ঢুকাই নিল। আজকে দেখবো যার জন্য ইরানে যখন প্রতিবাদ হয়েছে, নারীদের বিক্ষোভ ফাইটে পড়তেছে রীতিমতো। কেন ফাইটে পড়তেছে? এর জন্য যে মানে ইরানের নারীরা এই ব্যাপারে অভ্যস্ত ছিল না, বাঙালি নারীদের মতনই। বাঙালি নারী যে একটা আলাদা ব্যাপার, তার একটা আলাদা ঐতিহ্য আছে, ক্ষমতায়নের ঐতিহ্য আছে। তো এখন এদেরকে জোর করে সবাইকে ঘরে ঢুকাই দাও, সবাইকে বোরকা পড়াও, সবাইকে নিকাব পড়াও। আমার প্রশ্ন হচ্ছে, কেউ নিজের ইচ্ছায় পড়লো তাতে আমার কিছু বলার নেই, কিন্তু জোর 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 জবরদস্তি হবে কেন? এখন কালকে যদি বলে যে তুমি এত বড় টিপ পড়ছো কেন, পড়তে পারবে না, এটা তো তোমার অধিকার। ওই দীপু মনি যেটা বলছিল মনে আছে, যখন টিপ নিয়ে খুব হইচই হলো, যে আমি ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আমি একজন বাঙালি এবং আমি নারী, এই টিপ পরা আমার জন্মগত অধিকার। এই অধিকারে যে হাত দেবে তাহলে তার হাত ভেঙে দেবো। তা আজকে তো এর জন্য দেখো যে একটা মহিলা মানুষ, একটা প্রাক্তন মন্ত্রী, সে কোর্টে আসে, তাকে মারধর, তাকে কিলচর পর্যন্ত মারা হয়। মানে সভ্যতার একটা মিনিমাম জায়গায় অসভ্যতার মানে সীমা ছাড়াই যেতেছে। তো এগুলি বলে লাভ নাই। বাংলাদেশের সর্বনাশ তো হবেই, এবং সর্বনাশ হলে সব থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের মহিলাদের। কারণ মানে স্বাধীনতার পর থেকে এখানে নারী ক্ষমতায়নের একটা উত্তরোত্তর একটা, এটা একটা মানে অধ্যায়। হ্যাঁ, এ থেকে বি, বি থেকে সি, মানে ক্রমশ এটা ভালোর দিকে একটা যাওয়ার ব্যাপার ছিল। এবং রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল, না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগে না। নারী জাগরণ না হইলে একটা দেশ জাগে না, কোনোদিন এটা হতে পারে। এই জায়গায় যদি সব গাইকে বোরকা পরায় ঘরে ঢুকায়, তো এটা ফাইলাবি নাকি? হ্যাঁ, এটা কি আরবের ডেজার্ট নাকি? ইস্ট বেঙ্গল। এটা বাঙালির একটা ঐতিহ্য, একটা কৃষ্টি, একটা আলাদা সভ্যতার একটা ব্যাপার আছে এইখানে। এইখানে জোর করে এইসব জিনিস চলবে না। হ্যাঁ, তুমি তোমার ধর্মকর্ম করবা, বা কে যে যার মতো করবে। আমার ক্ষেত্রে দেখো, হ্যাঁ, আমার জন্ম হিন্দু পরিবারে, আমার বাসায় দুর্গাপূজা, আমি কিন্তু আজ অব্দি, কলকাতা আমার 30 বছর হয়ে গেছে, আমি আজ অব্দি কালীঘাটের মন্দিরে যাইনি, আমি যাইনি। কিন্তু আমার এক ছোট বোন, তার খুব সময় সময় খারাপ। হ্যাঁ, সে তার রিকোয়েস্টে আমি এখানে মৌল আলী আর হজরত শাহ আলীর মাজারে গিয়ে চাদর চড়াই এসেছি তার জন্য, তার যাতে ভালো হয়। তা আমার কি হয়েছে? আমার জাত চলে গেছে? যায়নি। তো এর জন্য বাঙালির ব্যাপারটা আলাদা। বাঙালির যে ট্র্যাডিশন, হ্যাঁ, রিলিজিয়াস ট্র্যাডিশনটা সিন ক্রিয়েটিভ। হ্যাঁ, অনুকূল ঠাকুরের প্রচুর মুসলমান শিষ্য আছে, আবার লালন ফকিরের প্রচুর হিন্দু শিষ্য ছিল। তো এইগুলি এইগুলি যদি একবারে কড়া বই নীতি দিয়ে কেউ মাপার চেষ্টা করে, এই এখন কিছু হুজুর গজাইছে যারা এগুলি বলতেছে, এটা তো বাংলার ঐতিহ্য না। তো এই জায়গাতে বাঙালি কিভাবে দাঁড়ায় নিজের জায়গাটা রক্ষা করবে, যে এই দীর্ঘদিনের এই যে অসাম্প্রদায়িক একটা ঐতিহ্য, যে আমি ধর্ম করব। ওই যেটা শেখ হাসিনারই ইয়ে ছিল বোধ হয়, কি ওনার মন্ত্রিসভায় কেউ, যে ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তো এই জায়গাটা রক্ষা করার জন্য একটা বড় লড়াইয়ে বাঙালিকে যাইতে হবে। এটা মানে কোনো ইয়ে নাই, কারণ এরা মানে যে ওইটাই জায়গাটা। আমি একটা ইয়ার ভিডিও করছিলাম, তো আমি দেখছিলাম যে আমাদের নারী ভোটার, পুরুষ ভোটার, তরুণ ভোটার কত। আমাদের নারী ভোটার 6,28,79,042 জন।
এই নারীর যদি এক্স্যাক্টলি। ভোটার না যায় ভোট কেন্দ্রে, তাও তো এটা একটা হিউজ, মানে অলমোস্ট পুরুষের সমান। না, না, না লোপা, একটা জিনিস তুমি দেখো, যদি মানে ভোটের গোলমালটা কোথায় জানো, যে টার্ন আউট দিয়ে, মানে টার্ন আউট দিয়ে যে পরে আওয়ামী লীগ একটা চেঁচামেচি করবে যে বেশিরভাগ লোক ভোট দেয়নি, এখানে তো হচ্ছে কি অ্যাকচুয়াল ভোট কাস্ট তার উপরে ডিসিশন হয়ে গেল, এবং তাই না? ভোট, ব্যালট পেপারের ইনসিডেন্ট গুলো তো আপনি জানেনই। আমি তোমাকে বলতেছি তো, আমার কাছে ডেফিনেট একটা বাংলাদেশের সিনিয়র গোয়েন্দা অফিসারের কাছ থেকে আমি একটা রিপোর্ট পাইছি কিছুদিন আগে, আমাকে উনি দিয়েছেন, আমার বন্ধু লোক। মানে জামাত যেটা প্ল্যান করছে, তুমি দেখবে ইলেকশন কমিশন তাদের হাতে, ওরা ম্যাক্সিমাম এই কমি মাদ্রাসায় মানে পোলিং সেন্টার করবে, এবং ওইখানকার এইসব প্রিন্সিপাল হুজুর টুজুররা এগুলি চিফ প্রিসাইডিং অফিসার হবে। এই দুইটা ফুইটা অবধি লোকজন যা ভোট দিল দিল, যারা গেল গেল। এরপরে কিন্তু ধরো কোনো জায়গায় 20% ভোট পড়ছে, কোনো জায়গায় 30% ভোট পড়ছে, কোনো জায়গায় 10% পড়ছে, কিন্তু এরপরে যেহেতু বুথের প্রিসাইডিং অফিসাররা তাদের লোক, এখানে দেখবা শিবিরের ছেলেরা হুড় হুড় করে ঢুকবে, এবং হঠাৎ করেই দেখবা যে 6 ঘন্টায় যেখানে 20% 30% ভোট পড়ছে, এখানে 2 ঘন্টায় পার্সেন্টেজটা 70-80 হয়ে গেছে। কারণ মারো ছাপ, ওই ধরে ধরে মারোটান রাজা হবে খান খান গানের মতো, ইয়ে ভাই মারো ছাপ, মারো ছাপ, হ্যাঁ, হাত তোলো আর ছাপ মারো, দিয়ে এইটাকে ভোট দাঁড় করায় দেবে। দিস উইল বি মানে ম্যানুফ্যাকচার্ড ইলেকশন রেজাল্ট, এবং এই দিকেই ব্যাপারটা নিয়ে যাওয়ার জন্য পুরা পরিকল্পনা তৈরি তাদের, এভরিথিং ইজ রেডি। তারা এইভাবে ব্যাপারটাকে সাজিয়েছে, এই জামাত এবং জামাতের যারা অন্যরা আছে, এবং ইলেকশন কমিশনও তাদের কন্ট্রোলে। কারণ তাদের কন্ট্রোলে, একজন, এবং আর্মিও তো বিশাল রদবদল হলো আর্মিতে, ব্যাপক। না আহ, আর্মি, ধরো যারা, শোনো আর্মি নিয়ে আমি তোমাকে একটা কথা বলি, এই 2001 থেকে 6-এর মধ্যে যারা কমিশন হয়েছিল, মনে করার কোনো কারণ আছে কি যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা ইয়ে, ওই জমানাতে যারা হয়েছে, তো ওই লোকগুলি তো আজকে কারো 23 বছর, কারো 24 বছর ব্রিগেডিয়ার হয়ে গেছে, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হয়ে গেছে। তো এই লোকগুলি আজকে ডিভিশন কমান্ডার। এই আর্মি, ওই 2001 to 2006 কমিশন যারা, তারা আজকে সবাই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তো এখানে আর্মি চিফ যদি একটু শক্ত হইতো, কন্ট্রোল করা যেত। আর্মি চিফ ওয়াকার সাহেব সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে ওয়াকার সাহেব সম্বন্ধে ওনার ঘরের লোকে একটা কথা নাকি বলছিল, যে উনি মানি ব্যাগটা ডাইন পকেটে রাখবে না বা পকেটে রাখবে, এটা নাকি ওনার চিন্তা করতে আধা ঘন্টা লাগে। এর বেশি আর আমার কিছু বলার নেই। মানে এই যদি আর্মি চিফ হয় যার কোনো ডিসাইসিভনেস নাই, তাইলে এই আর্মি স্ট্রাকচারালি যেই দিকে চলে গেছে, যে ওই 1 to 6 কমিশন যারা, তারা আজকে ইম্পর্টেন্ট কমব্যাট ফরমেশন গুলি কন্ট্রোল করে, এই আর্মির কাছে কিছু আশা করা খুব ভুল হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, মানে আমি আমার মানে হোপ আসলে দেখছি না, তারপরেও দেখা যাক। শুধু শেষ একটা জিনিস বিষয় বলেন, আওয়ামী লীগের অবস্থা তো বুঝতেই পারছি, কোণঠাসা অবস্থা। তারেক রহমান যে এত মানে এত আড়ম্বর করে দেশে ফিরলেন, তারপরে তার সামনে একটা নির্বাচন, তার একটা প্রথম যে জনসভাটা হতো তার এলাকায়, তার জন্মস্থানে, সেটা ক্যান্সেল হয়ে গেল। নির্বাচন কমিশন বলল এটা আচরণ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগে। এখন শুনছি উনি যাবেন আরো সিলেট টিলেট কোথায় কোথায়। ওনার নির্বাচনী স্ট্র্যাটেজিটা কি হবে, প্রচারণা বা নির্বাচনী কৌশল? আমরা তো সেরকম কোনো কংক্রিট কিছু তারেক রহমানকে বা বিএনপির দেখতে পাচ্ছেন? দাদা, আপনারা কি এখন দেখেন? কি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর বিএনপির একটা সমস্যা হয়ে গেছে কি, তারেক অনেকদিন বাইরে থাকার ফলে যখন সে দেশে ফিরছে, ঠিক আছে, এর আগে সে বিভিন্ন সময়ে অনলাইনে যোগাযোগ রাখছে পার্টি গ্রাসরুট লেভেলে, কিন্তু পার্টিকে ডাইরেক্টলি কন্ট্রোল করার জন্য যে টাইমটা ওনার দরকার, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে, তারপরে বিএনপিরও এই সমস্যা, আওয়ামী লীগেরও ছিল, এটা বিএনপিরও আছে, যে একই আসনে 3-4 জন দাবিদার, তো যে টিকিট না পাইলো অন্যেরা খেপে গিয়ে স্বতন্ত্র স্বতন্ত্র দাঁড়াই যাবে। তারপরে বিএনপির ভিতরে, বিএনপি কি, বিএনপি একটা ব্যারেকে তৈরি পার্টি, হ্যাঁ, জেনারেল সাহেব চাইছে দল গঠন করতে, দল গঠন, সের মধ্যে জিয়া সাহেব তখন সবাইকে নিয়ে, মানে যারাই আওয়ামী লীগের বিরোধী শক্তি তাকে নিয়েই, তাকেই টাইনে আইনে বিএনপি। সে ডানপন্থী লোকও আছে, একেবারে কঠিন হুজুর, একেবারে হার্ড কোর কমিউনাল, মানে ইসলামিস্ট, রেডিক্যাল ইসলামিস্টরাও আছে,
কিছু বামপন্থী লোকজনও আছে, কিছু আওয়ামী লীগ থেকে বাইরে যাওয়ার সুযোগ সন্ধানী লোকও আছে, নানা রকম লোক এর মধ্যে আছে। এদেরকে কন্ট্রোল করা অত সহজ না। আমাদের ছোট বোন, আমার দেশের বোন রুমিন ফারানার কেসটা তো দেখলাম, যে দীর্ঘ 15 বছর যখন দল ক্ষমতার বাইরে, পার্লামেন্ট বলো, পার্লামেন্টের বাইরে, পার্লামেন্ট কাঁপানো, পার্লামেন্টের বাইরে, এই পুরা এই মহিলা যেভাবে ফাইট করছে, আজকে তারই কোনো জায়গা নেই। তাকে দল থেকে তো বাইর করলোই, তাকে দলের টিকিটও দিল না, এবং দলের কিছু খুব প্রভাবশালী নেতা এই কাজটা করছে। এই জিনিসটা আওয়ামী লীগেও হয়তো আমরা জানি, আমি আর সেই তার মধ্যে এই মুহূর্তে যাইতে চাই না। কিন্তু রুমিনও ওই একই ধরনের, এই একটা পুরুষতান্ত্রিক যে ব্যাপার, যেটা এখনো থেকে, যার থেকে এখনো বাংলাদেশের রাজনীতি মুক্ত হতে পারে নাই। হ্যাঁ, মানে আহ, এইটা আমরা দেখলাম যে রুবিনের মতো এত পাওয়ারফুল স্পিকার, এত পাওয়ারফুল পলিটিশিয়ান, শি ইজ ভেরি স্ট্রং, তাকে বাদ দিয়ে ওইখানে এমন এক হুজুরকে দেওয়া হলো যে হুজুর ওয়াজ মাহফিল ছাড়া আর কিছু করতে পারেন। কিছু করতে ভালো পারে। কথা, উনি হুজুর, উনি ওয়াজ মাহফিল করুক, কিন্তু জনপ্রতিনিধি হইতে গেলে তো আরেকটু বেশি কিছু দরকার হয়। আর সেখানে রুমিনের মতো লোক, মানে মহিলা লিডার, যে 15 বছর তোমার দলের জন্য ফাইট করছে, তারেক সাহেব আইসে তাকে বাদ দিয়ে কি সিগন্যাল দিতেছে? সো আই থিঙ্ক ইজ টোটালি কনফিউজ। আর 2 নম্বর হচ্ছে, উনি এই যে কাল সিলেটে যাবেন, ফেরার সময় রাস্তায় 2 এক জায়গায় বক্তৃতা দেবে, সেখানেও আমি যা শুনলাম যে তার সিকিউরিটি নিয়েও নানা রকম প্রবলেম আছে, ইয়ে আছে। তো ফলে তারে খুব মানে মানে একটা ধারণা অনেকের ছিল যে আওয়ামী লীগ নাই, তাহলে তো বিএনপি। ব্যাপারটা বোধহয় সেরকম হবে না, কারণ বিএনপি এই ঘর গুছায় ঠিক মতো ইলেকশন লড়াই করার যে ব্যাপারটা, যে প্রস্তুতি, সময়টাও কম। তারেক সাহেব ফেরার পরে সময়ও খুব একটা পান নাই। আর এইটুক সময়ের মধ্যে এই দলের মধ্যে এ বলছে আমারে টিকিট দেয় না, আমি দেখে নেবো অমুক করুন। বাংলাদেশ তো তুমিও জানো আমিও জানি কি যা হয়। এর ফলে বিএনপি যথেষ্ট সমস্যায় আছে। তাই জন্য যাদের ধারণা ছিল যে বিএনপি এটা হই হই করে 200-250 সিট পেয়ে যাবে, আই থিঙ্ক দ্যাট ইজ নট হ্যাপনিং। এটা হওয়া মুশকিল। বিএনপি অবস্থায় আছে। আর বিএনপি তাদের যে ক্যাম্পেইনটা কি ফোকাস নিয়ে করবে? তারেক সাহেব বললেন আই হ্যাভ এ প্ল্যান। মাই ডিয়ার স্যার, ইউ নিড টু টেল আস হোয়াট ইজ ইউর প্ল্যান। হোয়াট ইজ ইউর আই প্ল্যান? এম ইউর ভোটার। না না, আমি যদি তোমার ভোটারে, আই নিড টু নো ইউর প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান বললে তো শুধু হবে না রে ভাই। এখনো পর্যন্ত কংক্রিট মানে কোনো প্রিসাইজ মানে এই জিনিসগুলো আমরা দিব হতে পারে ওনারা মানে ওনার কি হবে, ওনার ম্যানিফেস্টো কি হবে, ওনার কোনো কিছুই তো বিএনপির বোঝাই যাচ্ছে না, আর কিছুই তো আর বোঝো। এইটার উত্তর জামাত কি দিল? ওই তাহের সাহেব জামাতের বললেন উই হ্যাভ মেনি প্ল্যান। হ্যাঁ, উই হ্যাভ জামাতের মেনি সত্যি প্ল্যান। মেনি প্ল্যান আছে। ওই যেগুলি তোমাকে বললাম, 2 একটা বললাম, এরকম আরো প্ল্যান আছে। জামাতের লোকজন জায়গায় জায়গায় খোঁজ নিতেছে, এতিম লোকজন ভোটার কোথায় আছে, তাদের নগদ আছে কিনা, বিকাশ আছে কিনা, ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করবে। বিকজ জামাত ডাজ নট হ্যাভ এনি প্রবলেম উইথ মানি। তাদের বিদেশ থেকে প্রচুর টাকা আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, উই নো ইট। তো জামাতের ওই যেটা তাহের সাহেব বলছে, একদম সঠিক কথা বলছে, যে উই হ্যাভ মেনি প্ল্যান। তারা ইলেকশনটাকে মানে গট আপ করানোর জন্য যা যা করার দরকার সেগুলি সব তারা করা, তাদের প্ল্যান কিন্তু রেডি। তারেক সাহেব সেই জায়গাতে বলছে আই হ্যাভ এ প্ল্যান, বাট হোয়াট ইজ ইউর প্ল্যান, পিপল নিড টু নো। আর সব থেকে বড় কথা কি জানো রূপা, এর মধ্যে মানে একটা নির্বাচন, যে কেউ কোন রকম, যেটা এতদিন নির্বাচনে, নির্বাচন নিয়ে যে যাই প্রশ্ন তুলুক, নির্বাচনে প্রচারে অন্তত একটা উন্নয়ন একটা বড় ফ্যাক্টর হইতো, যে দেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এই নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। শুধু বলছে আই হ্যাভ এ প্ল্যান, আর এরা বলছে উই হ্যাভ মেনি প্ল্যান। আহ, আহ, আসলে সবকিছু মিলে আপনার কথাতে যেটা বুঝলাম যে আসলে সেইভাবে আমরা একটা খুব একটা জটিল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। আমি জামাত মানে যদি নির্বাচনটা হয়। আমি সবশেষে একটা কথাই বলবো, যে ইউনূস সাহেব নিজের ক্ষমতা রাখতে গিয়ে এবং তার যারা আন্তর্জাতিক পৃষ্ঠপোষক তাদের খুশি করতে গিয়ে বাংলাদেশকে যে কিসের মধ্যে জড়াই যেছে, এই মায়ানমারের সিভিল ওয়ার, হ্যাঁ, এই সবের মধ্যে, তারপরে পাকিস্তানের এখানে ঢুকতেছে, মানে এইটা, এই জায়গাটাতে যে সে কি সৃষ্টি করার চেষ্টা করতেছে, বাংলাদেশ মে রিয়েলি সাফার। এই লোক খুব বিপজ্জনক লোক, কেন এই নিজের স্বার্থের জন্য ডেঞ্জারাস। হি ক্যান ডু এনিথিং। ডেঞ্জারাস, হি ক্যান ডু এনিথিং। মানে উনি যে কোনো মানে এক্সট্রিম লেভেলে চলে যেতে পারবে। বাংলাদেশের মানুষ ভূখণ্ড নিয়ে ওনার কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। এটাই বোঝা গেল উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য, আর স্বার্থটা এত বেশি, এটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল। দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
আহ, আবারও আপনার সাথে কথা হবে। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও কথা হবে। আপনার ধন্যবাদ। জন্য শুভকামনা। ধন্যবাদ। খোদা হাফেজ। খোদা হাফেজ। শুধু শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনাদের আজকের আলোচনা ভালো লেগেছে। আমি জানি না নির্বাচনটা হবে কিনা, আমরা সবাই শঙ্কিত আছি। এই নির্বাচনটা হলে আমাদের বাংলাদেশের মানুষ, অস্তিত্ব, আমাদের সংবিধানটাই হয়তো বদলে যাবে। আহ, আমরা সেভাবে চিন্তা করে কাজ করি, চলুন। আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।